অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা দুটো সেকশন নিয়ে ডিসকাস করব। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 15 কোয়ারশন আর সেকশন 16 যেটা আছে আনডিউ ইনফ্লুয়েন্স, এই দুটো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আমরা সেকশন 10 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তে দেখেছি একটা ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে যারা কন্ট্রাকচুয়াল পার্টিস রয়েছে তাদের কনসেন্টটা ফ্রি থাকতে হবে, মানে ফ্রি কনসেন্ট থাকতে হবে। আর কখন সেটা ফ্রি কনসেন্ট বলা হয়ে থাকে, মানে এ কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি when it is not caused by coercion, undue influence, fraud, misrepresentation and mistake, তখন সেটাকে আমরা বলবো ফ্রি কনসেন্ট। তাহলে ফ্রি কনসেন্ট হতে গেলে সেই কনসেন্টটা যেন আদায় না করা হয়ে থাকে কোয়ারশনের মাধ্যমে, আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে, ফ্রডের মাধ্যমে, মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে অথবা মিস্টেক্সের মাধ্যমে। সেইটাই আমরা আজকে পড়বো যে কোয়ারশন বলতে কি বুঝি, মানে ফ্রি কনসেন্ট হতে গেলে যেন কোয়ারশন না থাকে। তো কোয়ারশন জিনিসটা কি সেটাই সেকশন 15 এর মধ্যে লেখা আছে। আনডিউ ইনফ্লুয়েন্স কি সেটা সেকশন 16 এর মধ্যে লেখা আছে। আজকের ভিডিওতে শুধুমাত্র দুটো সেকশনস নিয়ে ডিসকাস করব। পরবর্তী ভিডিওতে আমরা ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশনস বলতে কি বুঝি এবং সেইগুলো যদি মানে কনসেন্ট নেওয়ার ক্ষেত্রে যদি কারোর সাথে ফ্রড বা কোয়ারশনস করা হয়ে থাকে বা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে যদি কারো কনসেন্ট নিয়ে থাকে তার কনসিকুয়েন্সেস কী হবে, এগুলোর ব্যাপারে পরবর্তীতে আমরা ভিডিও করব। তাহলে আজকে ডিসকাস করব কোয়ারশন এবং আনডিউ ইনফ্লুয়েন্স। সেকশন 15 কোয়ারশন ডিফাইন্ড। কোয়ারশন বলতে কি বোঝাচ্ছে সেকশন 15 এর মধ্যে দেওয়া আছে। সেকশন 15 এর মধ্যে কি দেওয়া আছে যে কোয়ারশন বলতে কি বোঝাচ্ছে না, কোয়ারশন ইজ দ্য কমিটিং অর থ্রেটেনিং টু কমিট। খুব ইম্পর্টেন্ট। তাহলে কোয়ারশন জিনিসটা কি, কমিটিং। কমিটিং কথার অর্থ কোনো কিছু সম্পাদিত হওয়া বা সংগঠিত হওয়াকে বোঝাচ্ছে। আর থ্রেটেনিং টু কমিট মানে যদি কোনো কিছু কমিট করার জন্য, সম্পাদন করার জন্য কেউ হুমকি দিয়ে থাকে। তাহলে কোয়ারশন কি, কমিটিং। যদি কোনো একজন ব্যক্তি কমিট করে থাকে, সম্পাদন করে থাকে কি, এনি অ্যাক্ট, এমন কোনো কার্য ফরবিডেন বাই দ্য ইন্ডিয়ান পিনাল কোড। ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি, যেটা এখন বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গিয়েছে, সেই বিএনএস দ্বারা বা আইপিসি বা ইন্ডিয়ান পিনাল কোড দ্বারা নিষিদ্ধ, ফরবিডেন যদি কোনো কার্য কোনো ব্যক্তি সম্পাদিত করে থাকে বা করার জন্য যদি হুমকি দিয়ে থাকে। তাহলে কোয়ারশন আমরা কাকে কখন বলবো, যে যখন কোনো একজন ব্যক্তি এমন কোনো কাজ করছে যেটা ইন্ডিয়ান পিনাল কোড কর্তৃক নিষিদ্ধ বা এমন কোনো কাজ করার জন্য হুমকি দিচ্ছে, মানে কমিটিং any act which is forbidden by the Indian Penal Code or threatening to commit any act which is forbidden by the Indian Penal Code। তাহলে আমরা দেখতে পেলাম তাকে আমরা কোয়ারশন বলবো। আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আমরা একটু দেখে নিই। অথবা বলছে আনলফুল ডিটেনিং। আনলফুল কথার অর্থ হচ্ছে অবৈধভাবে। এখানে ডিটেনিং, এখানে ডিটেনিং কথাটা দুটো মিনিং রয়েছে। ডিটেনিং কাকে করছে, এনি প্রপার্টি। তাই যদি প্রপার্টিকে ডিটেনিং করা হয় তখন এই ডিটেনিংয়ের মানে দাঁড়াবে বাজেয়াপ্ত করা। আর কিন্তু যদি কোনো পার্সন, কোনো ব্যক্তিকে ডিটেন করা হয় তখন বলা যাবে সেটাকে কাউকে আটক করা বা আবদ্ধ করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, আনলফুল ডিটেনিং। তাহলে যদি কোনো একজন ব্যক্তি আনলফুল ডিটেনিং করে এনি প্রপার্টি, কারো সম্পত্তিকে, অথবা থ্রেটেনিং টু ডিটেন, যদি বাজেয়াপ্ত করার জন্য যদি হুমকি দিয়ে থাকে কারোর প্রপার্টি। তাহলে যদি কোনো একজন ব্যক্তি অবৈধভাবে কারোর প্রপার্টি বাজেয়াপ্ত করে থাকে অথবা বাজেয়াপ্ত করার জন্য যদি হুমকি দিয়ে থাকে, টু দ্য প্রিজুডিস অফ এনি পার্সন হোয়াট এভার। টু দ্য প্রিজুডিস মানে এই প্রপার্টি বাজেয়াপ্ত করার মাধ্যমে কারোর ক্ষতি সাধন করা থাকে। এই প্রিজুডিস কথার অর্থ হচ্ছে ক্ষতি সাধন করা। তাহলে আমরা এখনো পর্যন্ত কি দেখলাম, যে কোয়ারশন বলতে কি বোঝাচ্ছে। কোয়ারশনটা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি ইন্ডিয়ান পেনাল কোড কর্তৃক নিষিদ্ধ কোনো কাজ কমিটিং বা সম্পাদন করে থাকে, অথবা থ্রেটেনিং টু কমিট, সম্পাদন করার জন্য হুমকি দিয়ে থাকে, অথবা আনলফুলি কারোর প্রপার্টিকে ডিটেনিং করছে, অথবা সেটাকে ডিটেন করার জন্য বা বাজেয়াপ্ত করার জন্য যখন সে হুমকি দিচ্ছে অন্যের ক্ষতি সাধন করার মাধ্যমে। এই সমস্ত কার্যগুলো সে কেন করছে, ইন্ডিয়ান পিনাল কোড কর্তৃক নিষিদ্ধ কার্য সম্পাদন করা বা কারোর প্রপার্টি বাজেয়াপ্ত কেন করছে, উইথ দ্য ইন্টেনশন অফ কজিং এনি পারসন টু এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট। তাহলে কোনো ব্যক্তি তার সাথে যেন একটা এগ্রিমেন্ট করে থাকে, কোন উদ্দেশ্য নিয়ে, বলছে উইথ দ্য ইন্টেনশন অফ। তাহলে এই যে ইন্ডিয়ান পেনাল কোড কর্তৃক নিষিদ্ধ কার্য সম্পাদন করা, কারোর প্রপার্টি বাজেয়াপ্ত করা, কারোর ক্ষতি সাধন করার মাধ্যমে, এগুলো সে কেন করছে, তার ইন্টেনশনটা কি, ইন্টেনশনটা হচ্ছে কি, কজিং এনি পারসন। কজিং মানে বাধ্য করা, কোনো ব্যক্তিকে বাধ্য করার অভিপ্রায় নিয়ে, যাতে করে সেই ব্যক্তিটা কি করে থাকে, টু এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট, তার সাথে একটা চুক্তি বা একটা এগ্রিমেন্ট যেন করে থাকে। তাহলে সেকশন 15 আমরা যে কোয়ারশনের ডেফিনেশনটা দেখলাম খুব ইজি। আমরা কি দেখতে পেলাম,
যে কোয়ারশন কথাটার অর্থ হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি ইন্ডিয়ান পেনাল কোড কর্তৃক কোনো কার্য যেটা নিষিদ্ধ সেটা সম্পাদিত করেছে অথবা সম্পাদন করার জন্য হুমকি দিচ্ছে, অথবা কারোর প্রপার্টি আনলফুলি ডিটেন করছে বা বাজেয়াপ্ত করছে বা বাজেয়াপ্ত করার হুমকি দিচ্ছে কারো ক্ষতি সাধন করার মাধ্যমে। এই উদ্দেশ্যে এই সমস্ত কার্যগুলো সে করছে যাতে করে সে কাউকে বাধ্য করতে পারে তার সাথে কন্ট্রাক্ট করার জন্য। যার প্রপার্টির প্রতি যার প্রপার্টি সে বাজেয়াপ্ত করছে, যার প্রতি সেই সমস্ত রংফুল অ্যাক্টিভিটিসগুলো সে করছে, সেই ব্যক্তিটাকে তার সাথে কন্ট্রাক্ট করার জন্য বাধ্য করার ইন্টেনশন নিয়েই সে কাজটা করছে, তখন বলা হবে সেই ব্যক্তিটা কি করেছে, কোয়ারশন করেছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এর একটা এক্সপ্লেনেশন রয়েছে। সেই এক্সপ্লেনেশনের মধ্যে কি বলছে, ইট ইজ ইম্যাটেরিয়াল হোয়েদার দ্য ইন্ডিয়ান পেনাল কোড ইজ অর ইজ নট ইন ফোর্স ইন দ্য প্লেস হোয়ার দ্য কোয়ারশন ইজ এমপ্লয়েড। যেখানে কোয়ারশনটা করা হয়েছে সেখানে ইন্ডিয়ান পেনাল কোড কার্যকর থাকুক বা না থাকুক এটা ইম্যাটেরিয়াল, এটা এখানে আলোচ্য কোনো বিষয় নয়, তা সত্ত্বেও সেটা কোয়ারশন হবে। একটা এক্সপ্লেনেশন এখানে দেয়া ছিল। এবার আমরা সেকশন 16টাকে দেখব। তাহলে সেকশন 15 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে কোয়ারশন বলতে কি বুঝি সেটা আমরা ডিসকাস করলাম। এবার আমরা চলে আসবো সেকশন 16, যেখানে লেখা আছে আনডিউ ইনফ্লুয়েন্স বলতে আমরা কি বুঝি। সেকশন 16-এর মধ্যে দেওয়া আছে আনডিউ ইনফ্লুয়েন্স। সেকশন 16-এর সাবসেকশন 1-এর মধ্যে কি দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, সেকশন 16টা ভীষণ ইম্পর্টেন্ট। সেই সেকশন 16-এর মধ্যে কি দেওয়া আছে, দেওয়া আছে এ কন্ট্রাক্ট ইজ সেড টু বি ইনডিউসড বাই আনডিউ ইনফ্লুয়েন্স। একটা কন্ট্রাক্টকে আমরা বলতে পারি যে সেটা আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউসড হয়েছে, আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা সেটা প্রভাবিত বা প্ররোচিত হয়েছে। কখন বলতে পারি, বলছে ওয়্যার দ্য রিলেশন সাবসিস্টিং বিটুইন দ্য পার্টিজ। বিটুইন দ্য পার্টিজ বলতে কি বোঝাচ্ছে, যে দুটোর মধ্যে সাপোজ মনে করো এ সাথে বি এর কি হয়েছে, একটা কন্ট্রাক্ট হয়েছে, এ সাথে বি এর কি হয়েছে, একটা কন্ট্রাক্ট হয়েছে। তাহলে এই যে কন্ট্রাক্টটা বলছে এ কন্ট্রাক্ট ইজ সেড টু বি ইনডিউসড বাই আনডিউ ইনফ্লুয়েন্স। এই যে বি এর সাথে বি এর যে কন্ট্রাক্টটা হয়েছে, এই কন্ট্রাক্টটাকে আমরা কখন বলতে পারি যেটা আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউস হয়েছে, বলছে ওয়্যার দ্য রিলেশন সাবসিস্টিং বিটুইন দ্য পার্টিজ। তাহলে এ হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল পার্টিজ, বি হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল পার্টিজ। তাহলে এই দুটো কন্ট্রাকচুয়াল পার্টিজদের মধ্যে বলছে ওয়্যার দ্য রিলেশনস, যে সম্পর্কটা রিলেশনস সাবসিস্টিং বিটুইন দ্য পার্টিজ। তাহলে এ এবং বি এই দুটো কন্ট্রাকচুয়াল পার্টিজদের মধ্যে বলছে এমন কোন রিলেশন সাবসিস্ট করছে, সাবসিস্ট মানে এক্সিস্ট করছে, আর সাচ এদের দুজনের মধ্যে এমন একটা রিলেশন সাবসিস্ট করছে, এই এ এবং বি দুটো কন্ট্রাকচুয়াল পার্টিজদের মধ্যে এমন একটা রিলেশন সাবসিস্ট করছে বা এক্সিস্ট করছে, আর সাচ এমন যে ওয়ান অফ দ্য পার্টিজ, এই দুটো পার্টিজ যারা আছে এ এবং বি এই দুজনের মধ্যে একটা পার্টি, ওয়ান একজন, বলছে ইজ ইন এ পজিশন, যদি থাকে এমন একটা অবস্থানে টু ডোমিনেট দ্য উইল অফ দ্য আদার। তাহলে এ আর বি এই দুটো কন্ট্রাকচুয়াল পার্টিজের মধ্যে একটি পার্টি যদি এমন একটা অবস্থানে থাকে যে কিনা ডোমিনেট করতে পারে অন্যের ইচ্ছাকে, বলছে অ্যান্ড ইউজেস দ্যাট পজিশন, এবং সেই যে পজিশনটা তার যে সুপিরিয়র পজিশনটা রয়েছে অন্যকে ডোমিনেট করার, এবং যদি সে তার পজিশনটাকে ব্যবহার করে থাকে কিসের জন্য, to obtain an unfair advantage over the other, অন্যের থেকে আনডিউ বা আনফেয়ার অ্যাডভান্টেজ যদি নিয়ে থাকে তখন বলবে কি না সেই কন্ট্রাক্টটা ইনডিউস বাই আনডিউ ইনফ্লুয়েন্স। তাহলে আমরা কখন বলতে পারি একটা কন্ট্রাক্ট ইনডিউস বাই আনডিউ ইনফ্লুয়েন্স, আমরা কখন বলতে পারি একটা কন্ট্রাক্ট আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউস হয়েছে, বলছে যখন সেই দুটো কন্ট্রাকচুয়াল পার্টিজ যাদের মধ্যে সেই কন্ট্রাক্টটা হয়েছে তাদের মধ্যে এমন একটা রিলেশন সাবসিস্ট করছে যে তাদের মধ্যে একটি পার্টি অন্যের থেকে একটা সুপিরিয়র পজিশনে রয়েছে যাতে অন্যের ইচ্ছাকে সে ডোমিনেট করতে পারে, আর এবং তার সেই ডোমিনেটিং পজিশনটাকে ইউজ করেছে কিসের জন্য, একটা আনফেয়ার অ্যাডভান্টেজ তাদের থেকে নেওয়ার জন্য, তখন আমরা বলতে পারি যে একটা কন্ট্রাক্ট আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউস হয়েছে। তাহলে সেকশন 16 এর সাবসেকশন 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আনডিউ ইনফ্লুয়েন্স বলতে আমরা কি বোঝাচ্ছি, এই জেনারেল প্রিন্সিপালটার কথা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে আমরা কখন বলবো একটা কন্ট্রাক্ট আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউস হয়েছে, যখন সেই কন্ট্রাক্টটা যে পার্টিজদের মধ্যে হয়েছে সেই পার্টিজদের মধ্যে এমন একটা রিলেশন সাবসিস্ট করছে যে একটা পার্টিজ অন্য পার্টিজ থেকে এমন একটা পজিশনের মধ্যে অবস্থান করছে যে অন্যের ইচ্ছাকে দমন করতে পারে। শুধু তাই নয়, সেটা নিজের সেই সুপিরিয়র পজিশনটাকে ইউজ করছে, ব্যবহার করছে কিসের জন্য, টু অবটেন অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার দ্য আদার, অন্যের থেকে কোনো অযাচিত কোনো ফ্যাসিলিটিস বা কোনো অ্যাডভান্টেজ তার থেকে নেওয়ার জন্য, তখন বলতে পারি যে একটা কন্ট্রাক্ট আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউসড হয়েছে।
তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন 16 এর সাবসেকশন 1। এবার আমরা দেখব সেকশন 16 এর সাবসেকশন 2 কি বলছে। সেকশন 16 এর সাবসেকশন 2 বলছে ইন পার্টিকুলার, সেকশন 16 এর সাবসেকশন 2 বলছে ইন পার্টিকুলার। এই ইন পার্টিকুলার যে ফ্রেজটা এখানে ইউজ করা রয়েছে এই কারণ মানে হচ্ছে বিশেষভাবে। এই ফ্রেজটা কেন ইউজ করা রয়েছে? এই ফ্রেজটা ইউজ করা রয়েছে সেকশন 16 এর সাবসেকশন 1 এর মধ্যে যে প্রিন্সিপালটাকে আমরা দেখলাম, এটা ওয়াইডার সেন্সে একটা ওয়াইডার সেন্সে এটা কি করছে, ডিসকাস করলো যে আনডিউ ইনফ্লুয়েন্স কখন হচ্ছে, আমরা কখন বলতে পারি একটা কন্ট্রাক্ট আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউস হচ্ছে। তাহলে ইন পার্টিকুলারলি বিশেষভাবে এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছে, বলছে এখানে যে এক্সাম্পলটাকে ইন পার্টিকুলারলি বিশেষভাবে দেওয়া হচ্ছে সেটা একটা ন্যারো সেন্সে দেওয়া হচ্ছে। এই ন্যারোয়ার সেন্সে যে এক্সাম্পলটা এখানে দেওয়া হচ্ছে সেটার দ্বারা কিন্তু ওই যে মেন প্রিন্সিপালটা যেটা সেকশন 16 এর সাবসেকশন 1 এর মধ্যে পড়েছি তার অ্যাপ্লিকেবিলিটিতে কোনো প্রভাব পড়বে না। বলছে ইন পার্টিকুলার বিশেষভাবে অ্যান্ড উইদাউট প্রিজুডিস, কোনো রকম ক্ষতি না করে। কার কোনো ক্ষতি না করে? টু দ্য জেনারেলিটি। এই জেনারেলিটি কথার অর্থ হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য ফোরগোয়িং প্রিন্সিপাল। ফোরগোয়িং প্রিন্সিপাল মানে সেকশন 16 এর সাবসেকশন 1 এর মধ্যে আমরা যে প্রিন্সিপালটার কথা এতক্ষণ ধরে পড়লাম ওয়াইডার সেন্সে, সেই প্রিন্সিপালটার জেনারেলিটি বা অ্যাপ্লিকেবিলিটির দিক থেকে কোনো রকম প্রিজুডিস বা ক্ষতি না করে বলছে এ পারসন ইজ ডিমড টু বি ইন এ পজিশন টু ডমিনেট দ্য উইল অফ অ্যানাদার। এ পারসন ইজ ডিমড টু বি, একটা ব্যক্তিকে ধরে নেওয়া হবে বা মনে করে হবে কি টু বি ইন এ পজিশন, সে থাকবে এমন একটা অবস্থানে টু ডমিনেট, যাতে করে ডমিনেট করতে পারে দ্য উইল অফ অ্যানাদার। তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে কখন আমরা ধরে নিতে পারি, কখন আমরা মনে করে নিতে পারি যে একটা ব্যক্তি সেই ডমিনেট করার মতো পজিশনে থাকে অন্যের ইচ্ছাকে, কখন বা কোন অবস্থানে থাকলে আমরা ধরতে পারি বা মনে করে নিতে পারি সেই ব্যক্তিটা অন্যের ইচ্ছাকে ডমিনেট করার মতো অবস্থানে রয়েছে। তাহলে এখানে ইন পার্টিকুলারলি অ্যান্ড উইদাউট প্রিজুডিস টু দ্য জেনারেলিটি অফ দ্য ফরগোয়িং প্রভিশনস, বিশেষভাবে এখানে উল্লেখ্য যে বিশেষভাবে একটি এক্সাম্পলের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এমনকি যে ফরগোয়িং প্রিন্সিপালটা সেকশন 16 এর সাবসেকশন 1 এর মধ্যে রয়েছে তার যে অ্যাপ্লিকেবিলিটি বা জেনারেলিটি তার কোনো রকম প্রিজুডিস না করে বোঝানো হচ্ছে। ওয়াইডার সেন্সে যে অ্যাপ্লিকেশন প্রিন্সিপালটার কথা বলা আছে তার অ্যাপ্লিকেবিলিটির দিক থেকে কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে শুধুমাত্র এক্সাম্পলটা দেওয়া হচ্ছে এটাকে বোঝানোর জন্য যে কখন আমরা ধরে নিতে পারি, কখন আমরা মনে করতে পারি যে একটা ব্যক্তি এরকম পজিশনে রয়েছে অন্যের ইচ্ছাকে দমন করার মতো। কোন পরিস্থিতিতে আমরা এটা বলতে পারি যে সেই ব্যক্তিটা ওই রকম ডমিনেট করার মতো পজিশনে রয়েছে যার মাধ্যমে অন্যের ইচ্ছাকে সে ডমিনেট করতে পারে। নাম্বার 1 ক্লজ এ তে বলে দেওয়া আছে যে ওয়্যার হি হোল্ডস এ রিয়েল or apparent authority। তাহলে where he holds a real or apparent authority, যখন কোন একজন ব্যক্তি অন্যের থেকে ওভার দ্য আদার, অন্যের থেকে কোনো রিয়েল বা কোনো অ্যাপারেন্ট যখন তার অথরিটি থেকে থাকবে তখন বলছে কি সে কি করতে পারে, অন্যের ইচ্ছাকে সে দমন করতে পারে। এর রিয়েল অথরিটি বা অ্যাপারেন্ট অথরিটি জিনিসটা কি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এমপ্লয়ার আর এমপ্লয়ির মধ্যে একটা রিয়েল একটা অথরিটি থেকে থাকে, এমপ্লয়ার এবং এমপ্লয়ির মধ্যে একটা রিয়েল বা একটা অ্যাপারেন্ট অথরিটি থেকে থাকে। জিনিসটা কেমন আমরা একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ মনে করো এ হচ্ছে এমপ্লয়ার, বি হচ্ছে এমপ্লয়ি। এ কি করেছে, বি কে তার বাড়িতে কাজের জন্য রেখেছে। এমপ্লয়ার এমপ্লয়িকে বলছে একটা রিস্কি কাজের কথা, বলছে এই কাজটা যদি তুমি না করো, যে কাজের মধ্যে রিস্ক রয়েছে, কাল থেকে তোমাকে কাজে আসতে হবে না। তাহলে এ একটা এমপ্লয়ার সে সুপিরিয়র পজিশনে রয়েছে। এ কি করছে, বি এর যে ইচ্ছা কাজ করার ক্ষেত্রে, রিস্কি কাজ করার ক্ষেত্রে যে কোনো মানুষই তার অনিচ্ছার কথা প্রকাশ করবে যে কাজটা আমি করব না, কারণ কি সেখানে রিস্ক রয়েছে, আমার ক্ষতি হতে পারে। কিন্তু এ কি করছে, বি কে তার সেই সুপিরিয়র পজিশনটাকে কাজে লাগিয়ে তার ওভারে কি করছে, সে তাকে ডমিনেট করার চেষ্টা করছে, যদি তুমি এই কাজটা না করো কাল থেকে তোমাকে কাজে আসতে হবে না। তার মানেটা কি, এখানে একজন ব্যক্তি তার নিজের রিয়েল যে অথরিটি আছে ওভার দ্য আদার অন্যের প্রতি, সেটাকে যদি সে ইউজ করে থাকে তখন আমরা বলতে পারি যে ওই ব্যক্তিটা ওই পজিশনে রয়েছে কিসের জন্য, টু ডমিনেট দ্য উইল অফ অ্যানাদার। তাহলে যখন কোনো একজন ব্যক্তি কোনো রিয়েল বা অ্যাপারেন্ট অথরিটি থাকে অপরের প্রতি, তখন সেই ব্যক্তিটাকে আমরা ধরে নিতে পারি বা মনে করতে পারি যে সেই পজিশনে রয়েছে যাতে অন্যের ইচ্ছাকে সে কি করতে পারে, ডমিনেট করতে পারে। নেক্সট বলছে where he stands in a fiduciary relations to the other। এই fiduciary relationsটা কথার অর্থ কি, fiduciary relationsটা বোঝাচ্ছে একটা রিলেশনশিপ অফ কনফিডেন্সের কথা বা রিলেশনশিপ অফ ট্রাস্টের কথা, যে রিলেশনশিপের মধ্যে বিশ্বাস রয়েছে, যে রিলেশনশিপের মধ্যে একটা আস্থা রয়েছে, যেখানে একটা মানুষ কখনো ভাবতেই পারে না যে আমার সাথে সেই ব্যক্তি বিট্রে করতে পারে। যেমন বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক, বাবা এবং ছেলের মধ্যে একটা আস্থার বা কনফিডেন্সের সম্পর্ক রয়েছে, একটা অ্যাডভোকেট এবং ক্লায়েন্টের মধ্যে সেই
সেই ফিডিউসিয়ারি রিলেশনশিপটা রয়েছে। একটা ডক্টর এবং তার পেশেন্টের মধ্যে কিন্তু সেই ফিডিউসিয়ারি রিলেশনশিপ রয়েছে। একজন স্পিরিচুয়াল গুরু এবং ডিভোটির মধ্যে কি রয়েছে? একটা ফিডিউসিয়ারি রিলেশনশিপ রয়েছে। সেক্ষেত্রে তারা কি করতে পারে? আমরা ধরে নিতে পারি, মনে করতে পারি যে তারা সেই পজিশনে রয়েছে যাতে করে অন্যের ইচ্ছাকে সে কি করতে পারে? ডমিনেট করতে পারে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে অন্যের ইচ্ছাকে ডমিনেট করতে পারে। ফিডিউসিয়ারি রিলেশনশিপটা কথাটার অর্থ কি? রিলেশনশিপ কিসের রিলেশনশিপ? রিলেশনশিপ অফ কনফিডেন্সের কথা, রিলেশনশিপ অফ ট্রাস্টের কথা বুঝিয়েছে। সাপোজ মনে করো একজন ব্যক্তি, একজন বয়স্ক ব্যক্তি, সে কি করেছে? একজন ওল্ড পারসন কি করেছে? সে তার যে রিলিজিয়াস যে গুরু রয়েছে, স্পিরিচুয়াল গুরু, তাকে কি করেছে? তার সমস্ত যে গুরু রয়েছে সে গুরুকে তার সমস্ত প্রপার্টি দিয়ে দিয়েছে, সমস্ত প্রপার্টি তাকে লিখে দিয়েছে। কেন লিখে দিয়েছে? কারণ গুরু তাকে বলেছে যদি সমস্ত প্রপার্টি আমাকে তুমি দান করে দাও তাহলে ভবিষ্যতে পরকালে তুমি সমস্ত যে পরকালের যে জীবন আছে সেখান থেকে তুমি উদ্ধার হয়ে যাবে, তোমার স্পিরিচুয়াল যে সমস্ত বা রিলিজিয়াস বেনিফিটগুলো তুমি পেতে পাবে। তাহলে আমরা যখন একজন ওল্ড পারসন তার স্পিরিচুয়াল গুরুকে সমস্ত প্রপার্টি দিয়ে দিচ্ছে একটা এগ্রিমেন্টের মাধ্যমে, তাহলে আমরা বলতে পারি যে একজন পারসন সে কি রয়েছে? একটা পজিশনে রয়েছে যে অন্যের ইচ্ছাকে দমন করতে পারে। কারণ কি? এই দুজনের মধ্যে একটা রিলেশন সাবসিস্ট করছে, সেটা কি? একটা ফিডিউসিয়ারি রিলেশনশিপ। তাহলে যখন একজন ব্যক্তি অন্যের সাথে একটা ফিডিউসিয়ারি রিলেশনশিপের মধ্যে থাকে তখন আমরা ধরে নিতে পারি কি সেই ব্যক্তিটি অন্যের ইচ্ছাকে দমন করার মতো বা ডমিনেট করার মতো পজিশনে রয়েছে। এবার আমরা ক্লজ বিতে যেটা রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে কখন আমরা বলতে পারি একজন ব্যক্তি অন্যের ইচ্ছাকে ডমিনেট করার মতো অবস্থানে রয়েছে। নেক্সট বলছে যে ওয়ার হি মেক্স এ কন্ট্রাক্ট উইথ এ পারসন, যখন কোনো একজন ব্যক্তি অপর কোনো একজন ব্যক্তির সাথে যদি কোনো কন্ট্রাক্ট করে থাকে, হুজ মেন্টাল ক্যাপাসিটি ইজ টেম্পোরারিলি অর পার্মানেন্টলি এফেক্টেড, যার মেন্টাল ক্যাপাসিটি যে মানসিক যে অবস্থা সেটা টেম্পোরারি আংশিকভাবে অথবা পার্মানেন্টলি সম্পূর্ণভাবে এফেক্টেড ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে? বাই রিজন অফ এজ, ইলনেস অর মেন্টালি অর বডিলি ডিস্ট্রেসের কারণে। তাহলে যখন কোনো একজন ব্যক্তি অপর কোনো একজন ব্যক্তির সাথে যদি কোনো কন্ট্রাক্ট করে থাকে, যে ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করাচ্ছে তার মেন্টাল ক্যাপাসিটি যদি টেম্পোরারি বা পার্মানেন্টলি যদি এফেক্টেড থাকে কোনো বয়সজনিত কারণে, কোনো অসুস্থতার কারণে অথবা মেন্টাল বা বডিলি ডিস্ট্রেসের কারণে, তখন বলছি আমরা যে সুস্থ ব্যক্তিটা ওই অসুস্থ ব্যক্তি বা এজেড পারসনের সাথে যে কন্ট্রাক্টটা করছে আমরা ধরে নেব যে ওই সুস্থ ব্যক্তিটা কি রয়েছে? ওই পজিশনে রয়েছে যাতে করে সেই এজেড পারসনের ইচ্ছাটাকে সে ডমিনেট করতে পারে। তাহলে আমরা কখন ধরে নেব একজন ব্যক্তি সেই সুপিরিয়র পজিশনে রয়েছে অন্যের ইচ্ছাকে দমন করার জন্য? যদি সেই ব্যক্তিটা কন্ট্রাক্টটা করে থাকে এমন একটা ব্যক্তির সাথে যার মেন্টাল ক্যাপাসিটিটা টেম্পোরারি এবং পার্মানেন্টলি এফেক্টেড রয়েছে, বয়সজনিত কারণে হতে পারে, ইলনেসের কারণে হতে পারে, মেন্টাল অথবা বডিলি ডিস্ট্রেসের কারণে হতে পারে, আমরা তখন ধরে নেব সেই ব্যক্তিটা অন্যের ইচ্ছাকে ডমিনেট করার মতো পজিশনে রয়েছে। দ্যাট ইজ স্টেটেড ইন সেকশন 16 সাবসেকশন 2। এবার আমরা সেকশন 16 এর সাবসেকশন 3 এর মধ্যে কি রয়েছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। সেকশন 16 এর সাবসেকশন 3 এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রভিশনের কথা উল্লেখ করে দেওয়া আছে। বলছি ওয়ার এ পারসন, যখন কোন একজন ব্যক্তি হু ইজ ইন এ পজিশন টু ডমিনেট দ্য উইল অফ অ্যানাদার, যখন কোন একজন ব্যক্তি অন্যের ইচ্ছাকে দমন করার জন্য বা ডমিনেট করার মতো পজিশনে থেকে থাকে এবং সেই ব্যক্তিটা যদি এন্টার্স ইনটু এ কন্ট্রাক্ট উইথ হিম, যদি তার সাথে কোনো একটা চুক্তি করে থাকে অ্যান্ড দ্য ট্রানজাকশন অ্যাপিয়ার্স, তার সাথে যে চুক্তি অনুসারে যে লেনদেনটা হয়েছে, যে ট্রানজাকশনটা হয়েছে, সেই ট্রানজাকশন থেকে অ্যাপিয়ার্স এটা প্রকাশিত হচ্ছে। ট্রানজাকশন থেকে কি প্রকাশিত হচ্ছে? বলছে অন দ্য ফেস অফ ইট, ওই ট্রানজাকশনটা ওপর থেকে দেখেই, আপাতদৃষ্টিতে দেখেই এটা প্রকাশিত হচ্ছে। অথবা দ্য এভিডেন্স অ্যাডিউস, যে এভিডেন্স অ্যাডিউস বা প্রডিউস করা হয়েছে সেই এভিডেন্স থেকে এটা প্রকাশিত হচ্ছে কি টু বি আনকনসেশনেবল, এটা অযৌক্তিক। তাহলে যখন কোনো একজন ব্যক্তি যে অন্যের ইচ্ছাকে ডমিনেট করার মতো অবস্থানে রয়েছে, সেই অন্যের ইচ্ছাকে ডমিনেট করার মতো অবস্থানে থেকে যদি অন্য কোনো ব্যক্তির সাথে যার ইচ্ছাটাকে ডমিনেট করতে পারে তার সাথে যদি কোনো কন্ট্রাক্ট করে থাকে এবং সেই যে কন্ট্রাক্ট অনুসারে যে ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশন থেকে যদি এটা প্রকাশিত হয় যে সেটা একটা অযৌক্তিক বা আনকনসেশনেবল একটা ট্রানজাকশন হয়েছে, এটা কি থেকে বোঝা যাচ্ছে? অন দ্য ফেস অফ ইট, ওই ট্রানজাকশনটা আপাতদৃষ্টিতে দেখেই সেটা বোঝা যাচ্ছে
অথবা সেই ট্রানজাকশন রিলেটেড যদি কোনো রকম সেই লেনদেন সংক্রান্ত যদি কোনো এভিডেন্স প্রডিউস বা অ্যাডিউস করা হয়ে থাকে, সেটা দেখে যদি এটা বোঝা যায় যে ওই ট্রানজাকশনসটা, ওই যে কন্ট্রাক্টের মধ্যে ট্রানজাকশন যেটা হয়েছে, যে লেনদেন, সেটা একটা অযৌক্তিক বা আনকনসেশনেবল একটা ট্রানজাকশন, সেক্ষেত্রে বলছে কি দ্য বার্ডেন অফ প্রুভিং দ্যাট। এই বার্ডেন অফ প্রুভিং কথাটার অর্থ কি? বার্ডেন কথার অর্থ হচ্ছে রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটি। তাহলে বার্ডেন কথাটার অর্থ হচ্ছে কি লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি। তাহলে কি কি প্রমাণ করার লায়াবিলিটি? বলছে দ্য বার্ডেন অফ প্রুভিং, প্রুভিং মানে প্রমাণ করার, লায়াবিলিটি that such contract was not induced by undue influence। সেই কন্ট্রাক্টটা যে আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউস হয়নি, বলছে এই ফ্যাক্ট, এই বিষয়টা প্রমাণ করা লায়াবিলিটি কার উপরে থাকবে? শ্যাল লাই। এই লায়াবিলিটিটা থাকবে কার উপরে পতিত হবে? বলছে আপন দ্য পারসন, সেই ব্যক্তির উপরে থাকবে ইন এ পজিশন টু ডমিনেট দ্য উইল অফ আদার, যে ব্যক্তিটা অন্যের ইচ্ছাকে ডমিনেট করার মতো অবস্থানে রয়েছে। তাহলে যখন কোনো একজন ব্যক্তি অন্যের ইচ্ছাকে ডমিনেট করার মতো অবস্থানে থাকছে এবং যার ইচ্ছাটাকে ডমিনেট করার মতো অবস্থানে থাকছে, তার সাথে যদি কোনো একটা এগ্রিমেন্ট বা কোনো কন্ট্রাক্ট করে থাকে এবং সেই যে কন্ট্রাক্টটা করেছে সেই কন্ট্রাক্টের মধ্যে অনুসারে যে সমস্ত ট্রানজাকশনসগুলো হয়েছে, সেই ট্রানজাকশনসগুলো আপাতদৃষ্টিতে দেখে বা কোনো এভিডেন্স প্রডিউস বা অ্যাডিউস করার মাধ্যমে যদি সেটা প্রকাশিত হয় যে আনকনসেশনেবল বা অযৌক্তিক, সেক্ষেত্রে বলছে এই যে সেই কন্ট্রাক্টটা আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা যে ইনডিউস হয়নি, সেটা প্রমাণ করা লায়াবিলিটি বা বার্ডেন সেই ব্যক্তির উপরে থাকবে যে কিনা অন্য সুপিরিয়র পজিশনে থেকে অন্যের ইচ্ছাকে দমন করতে পারে। যে ব্যক্তিটি ওই পজিশনে থেকে অন্যের ইচ্ছাকে দমন করতে পারে, সেই ব্যক্তির উপরে বার্ডেন থাকবে এটা প্রমাণ করার জন্য যে এই কন্ট্রাক্টটা আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা ইনডিউস হয়নি। দ্যাট ইজ স্টেটেড ইন সেকশন 16 subsection 3 of the Indian Contract Act 1872. Nothing in this subsection shall affect the provisions of section 111 of the Indian Evidence Act 1872. Indian Evidence Act 1872 তে সেকশন 111 এর মধ্যে যে অ্যাক্টিভ যে একটা কনফিডেন্সের কথা বলা রয়েছে, সেটার ব্যাপারে বলেছে এই সেকশনের মধ্যে এমন কোনো কিছু জিনিস উল্লেখ করা নেই যেটা সেকশন 111 যেটা আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের যে প্রভিশনস, সেটা কোনোভাবে এফেক্টেড হবে। সেখানেও একই রকমভাবে লেখা আছে যে কার ওপরে প্রিজাম্পশনসটা থাকবে, মানে লায়াবিলিটিসটা কার ওপরে থাকবে, বার্ডেনটা কার ওপরে থাকবে কোনো মামলা প্রমাণ করার ক্ষেত্রে, সেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেকশন 111 মধ্যে লেখা রয়েছে। যে কিনা যার ওপরে কিনা কনফিডেন্স বা আস্থা ভরসা থেকে থাকে, তাকেই সেটা প্রমাণ করতে হবে। তো সেই বিষয়টার কথা এখানে মানে স্ট্যাবলিশ করে দেওয়া আছে যে এই সেকশনের মধ্যে এমন কোনো কিছু নেই যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সেকশন 111 প্রভিশনসটাকে এফেক্টেড করতে পারে। তাহলে আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 15 এবং সেকশন 16 কোয়ারশন বলতে কি বুঝি এবং আনডিউ ইনফ্লুয়েন্স বলতে আমরা কি বুঝি, সেটাকে আমরা আজকের ক্লাসে ডিসকাস করলাম। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত স্টুডেন্টদের কি হয়ে থাকে না, সেকশন 16 আনডিউ ইনফ্লুয়েন্স বলতে আমরা কি বুঝি এটা বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে। তাই আমি ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে বেয়ার অ্যাক্টের এই প্রভিশনসের মধ্যে কি রয়েছে। যদি স্টুডেন্টের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট না থেকে থাকে যে আনডিউ ইনফ্লুয়েন্স বলতে কি বুঝছি, সেক্ষেত্রে পরীক্ষার খাতায় কিন্তু লেখার সময় অনেক সমস্যা হয়ে যায়। আশা করি স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। আজকে এখান পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।